প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, সবাইকে প্রসপার একাডেমিক এন্ড এডমিশন কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমি তোবাজ্জল স্যার চমৎকার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে পরীক্ষা, খুব বেশি আলোচনা করব না। আমি আজকে তোমাদেরকে আমাদের পরীক্ষার জন্য যে সাজেশন, অর্থাৎ আমরা কি করে অ্যান্সার করব, আমাদের কি করণীয়, আমাদের কোন কোন টপিকগুলো আসে, কিভাবে অ্যান্সার করব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে আমাদের 100 মার্কসের পরীক্ষা হয়। তার মধ্য থেকে আমাদের মাথায় রাখতে হবে যে ব্যাকরণ অংশ হচ্ছে 30 এবং নির্মিতি অংশ হচ্ছে 70। আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রে আমরা খুব ভালো করেই জানি যে এমসিকিউ নামে কোনো অংশ নেই। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ব্যাকরণ অংশের এই 30 মার্কসের মোট 6টি টপিক থাকে, আমরা খুব ভালো করেই জানি। এই 6টি টপিকের মধ্যে প্রথম যে টপিকটা 1 নঙে তোমাদের যা তোমরা পাবা সেটা হচ্ছে বাংলা উচ্চারণ। এবং তোমাদের বইয়ের মোটামুটি কঠিন একটা টপিক হচ্ছে বাংলা উচ্চারণ, অনেক স্টুডেন্টের বইয়ের কারণ। এই টপিকটাকে তুমি দুইভাবে প্রস্তুতি নিতে পারবা। একটা হচ্ছে আমরা জানি যে ক নং একটা প্রশ্ন আসবে, অথবা আমাদের শুদ্ধ উচ্চারণ আসবে। আমরা জানি যে শুদ্ধ উচ্চারণ 8টা দেয়া থাকবে, তার মধ্য থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও। আমি এখানে মোট 13টা প্রশ্ন লিখেছি। অনেক প্রশ্ন দিয়েছি এই জন্য যে এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন তোমার আসবে না। বিশ্বাস করো, আমি যেখানে লিখেছি যে 100% কমন পাবা, কথাটা কিন্তু সত্যি। তুমি এই প্রশ্নগুলা পড়ে যেতে পারলে আমি কনফার্ম তুমি ইনশাআল্লাহ 100 মার্কসে 100% তুমি ইনশাআল্লাহ কমন পাবা। দেখো কি আছে এখানে। বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। আমাদের এই প্রশ্নটা যখন আসবে, তুমি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখে দিলেই হয়ে যাবে। তারপরে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। এই ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে স্বরে অধ্বনির সংবৃত উচ্চারণ লিখতে পারবা, বিবৃত উচ্চারণও লিখতে পারবা। দেন প্রশ্ন হচ্ছে স্বরে অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুব মনোযোগ দিয়ে পড়বা। স্বরে অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম। তারপর হচ্ছে স্বরে অধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও। এখন ঘটনা হচ্ছে তুমি সংবৃত বিবৃত বলতে কি বুঝো। আমরা জানি যে স্বরেও দুইটা অংশ আছে, একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে সংবৃত, আর একটা হচ্ছে বিবৃত। এটা হচ্ছে কি বিবৃত। স্বরেও যখন সংবৃত হয়, মাথায় রাখবা, স্বরেও যখন সংবৃত হয়, একটু মনোযোগ দিবা প্রিয় শিক্ষার্থী। স্বরেও যখন কি হয়, সংবৃত হয়, তখন কিন্তু স্বরে ওটা পরিবর্তন হয়ে ও অথবা ওকার হয়। আবার বিবৃত হয়ে গেলে স্বরেও কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি সংবৃত এবং বিবৃত এই দুইটা প্রশ্নের উত্তর সুন্দর করে পড়ে নিবা। তারপর হচ্ছে আদ্য অধ্বনি, অর্থাৎ যে ওটা সব শব্দের আগে বসে, এটাকে আমরা আদ্য অধ্বনি বলি। এই প্রশ্ন আমাদের পড়ে নিতে হবে। তারপর হচ্ছে মধ্য অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। তারপর হচ্ছে অন্ত অধ্বনি, অর্থাৎ শব্দের শেষে যে অধ্বনিটা আসে, এটা পড়ে নিতে হবে আমাদের। তোমাকে মাথায় রাখতে হবে মূল কোশ্চেন কিন্তু এই দুইটা, স্বরে অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম, স্বরে অধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম। দেন মানে তুমি এই জায়গায় যখন চলে আসবে, মনে রাখতে হবে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। এ ধ্বনির যে কোনো 5টা নিয়ম লিখলেই হয়ে যাবে। দেন তুমি চলে যাবা এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। যখন এ ধ্বনির দুইটা উচ্চারণ হয়, আমরা খুব ভালো করেই জানি। একটা হচ্ছে সংবৃত, একটা কি বলতো দেখি, একটা হচ্ছে সংবৃত, আর একটা হচ্ছে বিবৃত। মাথায় রাখবা সবাই, স্বরে অধ্বনি যখন সংবৃত হয় তখন পরিবর্তন হয়, কিন্তু এ ধ্বনি যখন সংবৃত হয় তখন কিন্তু পরিবর্তন হয় না। এ ধ্বনি সংবৃত হইলে এই থাকে, বিবৃত হইলে পরিবর্তন হয়ে যায় এ হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবা, এটা সবাই একটু মাথায় রাখবা, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম খুব ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই যে স্টার দিয়ে দিচ্ছি আমি যেগুলা, এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা। তারপর হচ্ছে তোমার ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম, জ ফলা উচ্চারণের 5টি নিয়ম। আমি যে স্টারগুলো দিয়ে দিছি, তুমি এই প্রশ্নগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা, ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবা। তারপর যারা অথবা অ্যান্সার করতে যাবা, তাদের জন্য আসবে শুদ্ধ উচ্চারণ। কি আসবে? শুদ্ধ উচ্চারণ। তুমি বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করবা। যারা আগে পড়েছো তোমরা জানো যে একটা শব্দ দেয়া থাকবে, এটার উচ্চারিত রূপটা লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাব এর পরের স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি যে 2 নং চলে আসছে আমাদের সামনে। 2 নং এ কি আছে দেখো তো বাবা। টপিকটার নাম হচ্ছে বাংলা বানান। বাংলা বানান থেকে 2 ধরনের প্রশ্ন থাকবে। ক নং এ প্রশ্ন আসবে, অথবা ক নং এ কি আসবে, বানান শুদ্ধি আসবে। একটু মনোযোগ দিবা প্রিয় শিক্ষার্থী। আমরা যে প্রশ্নগুলো পড়লে মুক্তি পেয়ে যাব, এই জায়গায় 7টা প্রশ্ন আমি দিয়ে দিছি। প্রশ্নগুলো সবগুলাই সহজ, একটু ভালো করে খেয়াল করো। বাংলা বানানের 5টি নিয়ম, যখন প্রশ্ন আসবে তুমি যে কোনো 5টা নিয়ম লিখে দিতে পারবা। নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 5টি নিয়ম। সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের 5টি নিয়ম। তৎসম শব্দের বানানের 5টি নিয়ম।
অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম, বিদেশি শব্দের বানানের 5টি নিয়ম, হ্রস্বইকার ব্যবহারের 5টি নিয়ম। এই জায়গায় আমি একটু স্টার দিয়ে দিচ্ছি, যেগুলোকে তোমাকে পড়তেই হবে। সত্যবিধান, নত্যবিধান, তৎসম, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং বিদেশি শব্দের বানানের 5টি নিয়ম। এই 4টা প্রশ্ন তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। বাংলা বানান যখন তুমি পড়তে যাবা, অবশ্যই এই প্রশ্নগুলা পড়বা। আমার মনে হয় তুমি এই জায়গা থেকে মুক্তি পেয়ে যাবা। তারপর আমরা দেখে নিব 3 নাম্বার স্লাইডে কি আছে। আমরা দেখবো 3 নাম্বার স্লাইডে কি আছে। 3 নাম্বার স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে টপিকটার নাম হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই জায়গাতেও কিন্তু আমাদের 5 মার্কস থাকবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে যারা বুঝতে পারতেছো না তারা কিন্তু মাথায় রাখবা, সেটার নাম হচ্ছে পদ প্রকরণ। কি নাম বলো তো দেখি? পদ প্রকরণ। পদ প্রকরণে কিন্তু একটা মাথায় রাখবা, কোতে আমাদের প্রশ্ন আসবে, দেন কনঙে আমাদের কি থাকবে? পদ চিহ্নিতকরণ থাকবে। এখন যারা প্রশ্নগুলো অ্যান্সার করতে যাবা তার জন্য 5টা প্রশ্ন কিন্তু আমি লিখে দিছি। দেখো তুমি কি প্রশ্নগুলো একটু দেখে নেই। ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ লিখো। বিশেষ্য কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ লিখো। বিশেষণ কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ লিখো। ক্রিয়া কাকে বলে, কত প্রকার কি উদাহরণ সহ লিখো। দেন আবেগ শব্দ কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ লিখো। প্রিয় শিক্ষার্থী, এই 5টা প্রশ্ন পড়লেই তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 5 মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। যারা এটা অ্যান্সার করতে চাও না, তারা পদ চিহ্নিতকরণ অ্যান্সার করতে হলে অবশ্যই মাথায় রাখবা 2 ভাবে প্রশ্নটা আসবে। একটা হচ্ছে বাক্যের মাধ্যমে আসবে, আর আরেকটা হচ্ছে অনুচ্ছেদের মাধ্যমে আসবে। যখন বাক্যের মাধ্যমে আসবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে বাক্যগুলোকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে এবং বলে দিবে যে তুমি ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো, ঠিক আছে। অথবা যদি অনুচ্ছেদ আকারে আসে, তোমাকে উপরে বলে দিবে যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষ্য অথবা 5টি বিশেষণ পদ বের করো। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তুমি 3 নং ভালো করে বুঝতে পারছো। তাহলে 3 নং এর টপিকটার নাম কি ছিল? ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটাকে আমরা বলি পদ প্রকরণ। পদ প্রকরণ থেকে আমরা যদি অ্যান্সার করতে যাই তাহলে আমরা প্রশ্ন অ্যান্সার করতে পারবো অথবা পদ চিহ্নিতকরণ অ্যান্সার করতে পারবো। আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, 4 নাম্বার স্লাইডে। 4 নাম্বার স্লাইডে কি আছে দেখো তুমি? শব্দ গঠন। একটু ভালো করে যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবো প্রিয় শিক্ষার্থী। শব্দ গঠনে আমাদের কি ছিল? সমাস এবং উপসর্গ। এই সমাস এবং উপসর্গ থেকে মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের শর্ট সিলেবাসে প্রকৃতি প্রত্যয় নাই, সেহেতু উপসর্গ থেকে আমাদের প্রশ্ন দিবে, এর বাইরে কোশ্চেন করার কোনো উপায় তাদের নাই। তাহলে আমরা উপসর্গ থেকে প্রশ্ন করে নিব। দেন সমাস হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। তার মানে হচ্ছে ক নঙে একটা প্রশ্ন পেয়ে যাবা তুমি, এবং খ নঙে তোমাকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় আসবে। প্রিয় শিক্ষার্থী, কি প্রশ্নগুলো আছে একটু দেখে নিই আমরা। শব্দ গঠন বলতে কি বুঝো? কি কি প্রক্রিয়ায় নতুন শব্দ গঠিত হয়, খুব ইম্পর্টেন্ট। উপসর্গ কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহ লিখো। উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থতত্ত্বকতা আছে। বাংলা শব্দ গঠন উপসর্গের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। সর্বোচ্চ একটা প্রশ্ন তোমাকে দিতে পারে, কয়েকটা উপসর্গ দিয়ে দিবে, যেমন অ, অগা, এইরকম ভাবে তোমাকে উপসর্গগুলা দিয়ে দিবে এবং বলবে যে উপসর্গ দ্বারা কয়েকটি শব্দ এবং বাক্য গঠন করো। এরপরে যে জায়গাটা আমরা জানি যে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, আমাদের এরকম মনমাঝি একটা সমস্ত পদ দেওয়া থাকবে। এরকম আমাদের আরো 8টা সমস্ত পদ থাকবে। 8টা সমস্ত পদ থেকে আমাকে যে কাজটা করতে হবে, যে বেশ বাক্য লিখতে হবে, সমাসের নাম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমাদের কোন নঙে প্রশ্ন আসবে অথবা আমাদের বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। 4 নং টপিকটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারছি। 4 নং এর পরে আমাদের চলে যাব আমরা কত নঙে? 5 নঙে। একটু ভালো করে খেয়াল করবা। 5 নঙে যে টপিকটা আমরা পেয়েছি নাম হচ্ছে বাক্য তত্ত্ব। এখানে কত মার্কস আছে বাবা? এখানে কিন্তু 5 মার্কস আছে। একটা ভালো করে খেয়াল করবা, এখানে প্রশ্নের ধরনটা কি? এখানে কিন্তু ক নঙে একটা প্রশ্ন আসবে। কি আসবে? প্রশ্ন। কি কি প্রশ্নগুলো পড়তে হবে একটু মনোযোগ দাও। একটি সার্থক বাক্যের কয়টি অংশ রয়েছে? উদাহরণ সহ লিখো, যেটাকে আমরা আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি বলে থাকি। বাক্য কাকে বলে? একটি বাক্যের কয়টি অংশ রয়েছে? সেটা হচ্ছে আমরা উদ্দেশ্য এবং বিধেয় যেটাকে বলি। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, তোমরা যারা পড়েছো, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তারপর অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। একটু ভালো করে খেয়াল করলে দেখবা এই 4টা প্রশ্ন যদি তুমি পড়তে পারো তাহলে 5 নং থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। দেন তুমি যদি অথবাটা অ্যান্সার করতে যাও তাহলে দেখবা যে খ নং প্রশ্নে তোমাকে বাক্য রূপান্তর আসবে। কি আসবে? বাক্য রূপান্তর। এইবার এই যে বাক্য রূপান্তর যে বিষয়টা তুমি যদি অ্যান্সার করতে যাও তাহলে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে বিগত সালেরগুলা। যারা আর মাত্র 1-2 দিন পর পরীক্ষা, এই জায়গায় আমি ক্লাস নিলে তোমার উপকার হয়তো বা, কিন্তু আমি সাজেশনটা বেশি গুরুত্ব দিচ্ছি, একটু মনোযোগ দিবা, আমার মনে হয় বুঝতে পারবা। তাহলে আমরা 5 নং থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাবো এইভাবে। তারপরে 6 নং, এই 6 নং টপিকের যে নাম সেটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। মাথায় রাখবা তোমরা সবাই, এই যে প্রয়োগ অপপ্রয়োগ টপিকটা, এখানে কিন্তু কোনো প্রশ্ন আসবে
না। এই প্রয়োগ অপপ্রয়োগ মানে হচ্ছে বাক্য শুদ্ধি। কি শুদ্ধি? বাক্য শুদ্ধি। মাথায় রাখবা, বাক্য শুদ্ধি। অর্থাৎ দুইভাবে প্রশ্ন আসতে পারে, বাক্য শুদ্ধি আসবে অথবা অনুচ্ছেদ শুদ্ধি আসবে। ঠিক আছে, এখন দেখো তুমি কিরকম এই বিষয়গুলো আসে। আমি সাক্ষী দিব না, এখানে হবে আমি সাক্ষ্য দিব না। এক পৌষে শীত যায় না, এক মাঘে শীত যায় না। সব পাখিরা, এখানে সব কাটা যাবে, পাখিরা ঘরে আসে না। অর্থাৎ কথা হচ্ছে তোমাকে এই জায়গায় ভুল দেয়া থাকবে, এই ভুলটাকে তোমার শুদ্ধ করতে হবে। সেম ভাবে এইখানে তুমি যখন অ্যান্সার করতে যাবা বৃষ্টি চলাকালীন সময়ে, এখানে ভুল। ঠিক আছে, তারপরে তুমি দেখবা এখানে আকণ্ঠ ভোজন, এটা ভুল। এইভাবে এই অনুচ্ছেদগুলাতে ভুল দেওয়া থাকবে, তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। একটা কথা বলে নিই, ফুল মার্কস পাওয়ার জন্য তুমি একদিকে অশুদ্ধ বাক্যটা লিখবা, আরেকদিকে শুদ্ধ বাক্যটা লিখবা। মাথায় রাখবা, এভাবে একটা চার্ট করে ফেলবা, এখানে অশুদ্ধ বাক্য, এখানে শুদ্ধ বাক্য, একদিকে অশুদ্ধ বাক্য, আরেকদিকে শুদ্ধ বাক্য। এই অনুচ্ছেদ যখন লিখতে যাবা, দেন তুমি যে জায়গায় শুদ্ধ করতেছো ডেফিনেটলি আন্ডারলাইন করে দিবা। তাহলে যেটা হবে, যিনি পরীক্ষক থাকবেন তিনি তোমার খাতাটা যখন দেখবেন একটু গুরুত্ব সহকারে দেখবেন। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় 6 নং তুমি বুঝতে পারছো। 6 নং কিন্তু আমাদের কোনো প্রশ্ন আসবে না। তুমি অবশ্যই এই পরীক্ষায় যাওয়ার আগে যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করে যাবা। দেন আমি চলে যাই, এরপরে কি? এরপরে চলে আসছি আমরা মহাযুদ্ধে, নির্মিত অংশ 70। একটু ভালো করে খেয়াল করবা। 7 নংয়ে টপিক থাকবে পরিভাষা অথবা অনুবাদ। বাংলায় অনুবাদ, ইংরেজি দেওয়া থাকবে, এটাকে বাংলা করতে হবে। মাথায় রাখতে হবে এখানে মার্কস কিন্তু 10। মনে রাখবা এই যে পরিভাষা যেটা আছে, তুমি অবশ্যই কিন্তু পরিভাষা অ্যান্সার করবা ফুল মার্কস পাওয়ার জন্য। পরিভাষার ক্ষেত্রে তুমি একটা কথা বলে দেই বাবা, তুমি জাস্ট বোর্ড প্রশ্নগুলো পড়ে যাবা, পাকনামি করার দরকার নাই কোনো। তুমি কি করে যাবা? বোর্ড প্রশ্নগুলো পড়ে যাবা। বোর্ড প্রশ্নগুলো পড়লেই তুমি কমন পাবা ইনশাআল্লাহ। বোর্ড প্রশ্নগুলো পড়বা 2015 থেকে বর্তমান সাল, 2015 থেকে 2024 সাল, এটা পড়লেই তুমি পরিভাষাটা কমন পেয়ে যাবা। দেন 8 নং এ আমরা যেটা পাবো দিনলিপি অথবা প্রতিবেদন। একটু মাথায় রাখো, ভালো করে খেয়াল করবা। তাহলে দিনলিপি এবং প্রতিবেদনের ক্ষেত্রে তুমি কোনটা অ্যান্সার করতে যাবা? দিনলিপি মানে ডায়েরি মেনটেন করা, এখানে খুবই সহজ, বইয়ের মধ্যে যেমন করে দেয়া আছে তোমার দিন, তারপর যেটাকে আমরা বলি তারিখ, বার, সময় লিখে তুমি জাস্ট মূল আলোচনাটা করবা, দেন নিজের নাম লিখে ফেলবা। এটা বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে। তবে আমি বলবো যেহেতু 10ম শ্রেণীতে তোমরা প্রতিবেদন লিখে আসছো, প্রতিবেদনটা অ্যান্সার করবা ডেফিনেটলি। প্রতিবেদন তো আমরা জানি হয় সংবাদ প্রতিবেদন আসবে, আদারওয়াইজ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসবে। তবে তোমাদের বেলা আমি বলে দেই সংবাদ প্রতিবেদনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তুমি দেখো 9 নং বৈদ্যুতিন চিঠি, যেটাকে আমরা ইমেইল বলি অথবা আবেদনপত্র। আবেদনপত্র বলতে তোমরা কি বুঝো আমি জানি না, অনেকেই বলে যে স্যার আবেদনপত্র অ্যান্সার করতে যাব। আবেদনপত্রের মধ্যে কিন্তু চিঠিপত্র আছে, আবেদনপত্রের মধ্যে আমন্ত্রণপত্র, নিমন্ত্রণপত্র, ব্যবসায়িক পত্র, চাকরির জন্য পত্র, অর্থাৎ অনেকগুলা পত্র আছে। শুধু আবেদনপত্র মানে 3 দিনের ছুটি চাই আবেদনপত্র, বিষয়টা এরকম নয়। ফলে আমরা অবশ্যই বৈদ্যুতিন চিঠি অ্যান্সার করব। ইমেইলটা অ্যান্সার করতে গেলে আমার খুব সহজ হবে। এখন দুইটা কথা আমি বলে দিই, অনেক স্টুডেন্টের কোয়েশ্চন থাকে যে স্যার প্রতিবেদনটাকে আমি 1 পৃষ্ঠায় লিখবো কিনা। বাবা তোমার 1 পৃষ্ঠায় লেখার দরকার নাই, তুমি জাস্ট উল্টা পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা, দেন অপর পৃষ্ঠায় যেতে পারবা। ইমেইলের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা যখন পরীক্ষার খাতা দেখতে যাই 1 পৃষ্ঠায় লেখে 2 পৃষ্ঠায় লিখে, তুমি যদি তোমার লেখা সুন্দর হয়, তুমি গুছিয়ে লিখতে পারো, তাহলে অবশ্যই 1 পৃষ্ঠার মধ্যে ইমেইলটা সুন্দর করে লিখে ফেলবা। 1 পৃষ্ঠায় লেখাটাই ভালো, একটু বক্স করে দিবা। টু ফ্রম সিসি বিসিসি যেগুলো থাকে আর কি সাবজেক্ট, এগুলো ইংলিশে লিখবা। যখন তুমি বৈদ্যুতিন চিঠি অ্যান্সার করতে যাবা তখন অবশ্যই মাথায় রাখবা তোমার কলম ব্যবহার করার দরকার নাই, তুমি অবশ্যই পেন্সিল ব্যবহার করবা। তুমি যখন বক্সটা করতে যাবা তখন এটা এই যে বক্সটা করবা, যদি 1 পৃষ্ঠায় লিখতে পারো তুমি, তাহলে তুমি অবশ্যই এই জায়গাটাতে পেন্সিল ইউজ করবা। টু ফ্রম সিসি বিসিসি এগুলো পেন্সিল দিয়ে লিখবা, এতে তোমার সহজ হবে। আমি মনে করি তোমার বৈদ্যুতিন চিঠি অ্যান্সার করাই ভালো হবে। তারপরে প্রিয় শিক্ষার্থী, সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ একটু মাথায় রাখবা। এই জায়গায় আমি কি বলবো তোমাকে, যে তোমার যেটা ভালো করে কমন পড়ে তুমি সেটাই অ্যান্সার করবা। যারা অনেকেই সারাংশ সারমর্ম লিখতে অভ্যস্ত, অনেকেই ভাব সম্প্রসারণ লিখতে অভ্যস্ত, আমি এখানে কোনো কিছুই বলবো না, তুমি তোমার মতো করে লিখবা। দুইটাতেই মার্কস পাবা অ্যাভারেজ, কারণ এই দুইটা অ্যাভারেজ, দুইটা দিক ফুল মার্কস পাবা না তুমি যেভাবে লিখতে যাও। হ্যাঁ হয়তোবা যদি স্যার তুমি সুন্দর করে লিখতে পারো, স্যার যদি ভালো লাগে হয়তোবা 10-এ 10 দিতেই পারে, কিন্তু ভাব সম্প্রসারণে ফুল মার্কস দিবে না, রেয়ার, দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সারাংশ সারমর্ম অনেক সময় যদি ভালো লাগে স্যার দিতেই পারে, তবে না দেওয়ার সম্ভাবনাই বেশি, তবে দিবে না এরকম না। দেন তুমি সংলাপ এবং খুদে গল্প, এখানেও কিন্তু 10 মার্কস থাকবে।
এইখানে আমি তোমাকে বলবো তুমি অবশ্যই সংলাপ লিখবা, খুদে গল্প লিখতে যাও না। তারপরেও যদি তোমার কারো মনে হয় তুমি লিখবা, লিখতেই পারো, তবে মাথায় রাখবা সংলাপটা তুলনামূলক সহজ এবং লিখতে গেলে একটা ভালো মার্কস ক্যারি করা যায়। এই জন্য আমি তোমাকে বলবো যে তুমি ডেফিনেটলি সংলাপটা লিখবা। তারপরে চলে আসো তোমার সেই মহাযুদ্ধ, সেটা কি? প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় তোমার আসবে কত? 20 মার্কস। কত মার্কস আসবে? তোমার 20 মার্কস আসবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করবা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার প্রবন্ধ রচনা কত পৃষ্ঠা লিখবো, কত পৃষ্ঠা লিখলে ভালো হয়। এখন আমার কথা হচ্ছে বাবা, তোমার লেখা কিরকম, তুমি বড় করে লিখতেছো নাকি ছোট করে লিখতেছো, তোমার লেখা সুন্দর কিনা, এটা একটা ফ্যাক্ট। এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যারা মোটামুটি লিখো আর কি, মোটামুটি একটা লেখা আছে, আমি বলবো আর কি 18 পৃষ্ঠা প্লাস লেখার চেষ্টা করবা। 18 প্লাস অর্থাৎ 16-র উপরে বা 18 প্লাস। অনেকে এখানে 20 পৃষ্ঠা লিখতে পারে, অনেকে 22 পৃষ্ঠা, অনেকে 24 পৃষ্ঠাও লিখে, কিন্তু কারণ অনেক সময় পাওয়া যায় সেকেন্ড পার্টে। তবে তুমি যদি একটু স্ট্যান্ডার্ড লিখতে চাও 18 পৃষ্ঠা, এখন যার লেখা ছোট ছোট করে লিখো, সে বলতেই পারো আমি 18 পৃষ্ঠা লিখবো কেন, 12 পৃষ্ঠা লিখবো, লিখতেই পারো বাবা, এটা লেখার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু যারা হজবরল লেখা, একটু বড় বড় লেখা, আমি বলবো তোমরা 18 পৃষ্ঠার উপরে লেখার চেষ্টা করবা। আমি তোমাকে 10টা রচনা লিখে দিব, যে রচনাগুলো তুমি একটু পড়ে নিবা ইনশাল্লাহ। আমার মনে হয় এই রচনাগুলো পড়লে তুমি মুক্তি পাওয়া যাবা এই জায়গা থেকে। হ্যাঁ, একটু মনোযোগ দাও, তাহলে দেখতে পাবা আমি কি কি দিচ্ছি। প্রথমেই কথা হচ্ছে আমি রচনাগুলো তোমাকে একটু লিখে দিচ্ছি। দেখো, তুমি পড়বা হচ্ছে পোশাক শিল্প। একটু মনোযোগ দিবা প্রিয় শিক্ষার্থী। তুমি পড়বা হচ্ছে পোশাক শিল্প। আরেকটা রচনা পড়বা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প। বাংলাদেশের পর্যটন শিল্প। একটু মনোযোগ দিবা প্রিয় শিক্ষার্থী, 10টা রচনা আমি লিখে দিচ্ছি, একটু মনোযোগ দিবা। পোশাক শিল্প পড়বা, পর্যটন শিল্প পড়বা, স্বদেশ প্রেম পড়বা। কি পড়বা? স্বদেশ প্রেম। স্বদেশ প্রেম রচনা পড়বা, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর তুমি রচনা পড়বা হচ্ছে অধ্যবসায়, খুব ইম্পর্টেন্ট এবারের জন্যে, অধ্যবসায়। তারপরে খুব কমন একটা রচনা যেটা আমরা অ্যান্সার করে আসি, মাদকাসক্তি ও তার প্রতিকার। মাদকাসক্তি ও তার প্রতিকার, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, মাদকাসক্তি ও তার প্রতিকার। তাহলে আমরা কি পাইলাম? পোশাক শিল্প, পর্যটন শিল্প, স্বদেশ প্রেম, অধ্যবসায়, মাদকাসক্তি ও তার প্রতিকার। তারপরে তুমি কি পড়বা? দেখো, একটু মনোযোগ দাও। তারপরে তুমি পড়বা হচ্ছে মাদকাসক্তির পরে আমি বলবো তুমি তোমার জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা। জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, ঠিক আছে? এটা পড়বা। তারপরে পড়বা হচ্ছে বাংলাদেশের উৎসব। তারপরে পড়বা হচ্ছে বাংলাদেশের উৎসবের পরে পড়বা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এখন এই যে রচনাগুলো আমি বইলা দিলাম, একটু মনোযোগ দিবা। এই প্রাকৃতিক দুর্যোগ আমি বলে দিছি, এই যে রচনাগুলো আমি তোমাকে বলছি, এই রচনাগুলো পড়লে ইনশাল্লাহ আমাদের কিন্তু কমন পড়ে যাবে। আমি আরেকবার বলতেছি, দেখো, পোশাক শিল্প, পর্যটন শিল্প, স্বদেশ প্রেম, অধ্যবসায়, মাদকাসক্তি ও তার প্রতিকার, জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, বাংলাদেশের উৎসব, প্রাকৃতিক দুর্যোগ। এই রচনাগুলো পড়বা, ইনশাল্লাহ আমাদের কমন পড়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবা যাদের লেখা মোটামুটি ভালো না, তারা 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠার উপরে রচনাগুলো লিখতে আর কি। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে এতক্ষণ যে ক্লাসটা নিলাম, আমার মনে হয় তোমার উপকার হবে। একটা কথা মনে রাখবা, তোমার সেকেন্ড পার্টের যে তোমার যে ব্যাকরণ অংশটা যে তুমি লিখতে যাবা, এই ব্যাকরণ অংশটার উপর ডিপেন্ড করবে নেক্সট যে তুমি নির্মিত অংশটা লিখতেছো এটার উপর কেমন মার্কস পাবা। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট কীরকম, একটা টিচার প্রথমে গেস করে ফেলে ব্যাকরণ অংশটার উপর। এই জন্য ব্যাকরণ অংশটা যখন লিখবা অবশ্যই একটু মনোযোগ দিয়ে লিখবা, পরীক্ষাটায় অবশ্যই ভালো করতে পারবা। আর আমার এই ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবা, মনোযোগ দিয়ে দেখবে, ইনশাল্লাহ কাজ হবে। আর এই ভিডিওটা যার ভালো লাগবে আমাদের প্রসপার একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ারে অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আরও ভালো ভালো ভিডিও, কারণ আমাদের পরবর্তীতে আমাদের ভার্সিটি অ্যাডমিশন ব্যাচ আসতেছে। ইনশাল্লাহ আমি তোমাদের সবার কাছে দোয়া চাই, আমাদের ভার্সিটি অ্যাডমিশনে আরও অনেক চমৎকার ক্লাস পাবা তোমরা, ইনশাল্লাহ কথা দিচ্ছি। নিরাশ হবা না, আমাদের পাশে থাকতে পারো। সামনে পরীক্ষা তোমাদের ভালো হোক, ওই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।